হ্যালো বন্ধুরা, আমি পাই তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা 9 to 12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। যারাই আমার ভিডিও প্রথম দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে তোমরা তার নোটিফিকেশন পাবে। আমি এখন যেটা তোমাদের করাচ্ছি ক্লাস 10 চ্যাপ্টার 3 বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ চ্যাপ্টারের নাম। সেখানে আমার অনেকগুলো ভিডিও তোমাদের দেওয়া হয়ে গেছে এর আগে 5টা পার্ট। যারা দেখোনি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, যেটা তাদের প্রয়োজন অবশ্যই গিয়ে দেখে নিও। আমি বলবো যারা চ্যাপ্টার ফলো করবে প্রথম থেকে যদি পার্ট 1 থেকে দেখো তোমাদের সুবিধা হবে চ্যাপ্টারটা বুঝতে। আজকে আমি যেটা তোমাদের বলছি, আগের দিন বললাম জিনঘটিত রোগ যেগুলো অটোজোমাল ছিল। অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘটিত রোগ আমি অনেক কটা বলেছি, থ্যালাসেমিয়া বলেছি, অ্যালবিনিজম বলেছি, আর বলেছি কি সহজাত বধিরতা বলেছি, সিকল সেল অ্যানিমিয়া বলেছি। এগুলো সমস্ত ছিল অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘটিত। আর অটোজোমাল প্রকট জিনঘটিত একটা রোগ বলেছি মাইগ্রেন। আগের দিন আমি অটোজোম জিনবাহিত রোগ বলেছি। ক্রোমোজোম দু রকমের, অটোজোম থাকছে 22 জোড়া, 1 জোড়া সেক্স ক্রোমোজোম হয়। আজকে আমি যেই জিনঘটিত রোগ বলবো সেটা সেক্স ক্রোমোজোম, যেগুলো এক্স ক্রোমোজোম বাহিত রোগ। ঠিক আছে, আজকে তাহলে টপিক যেটা জিনঘটিত রোগী যেটা সেক্স ক্রোমোজোম বহন করছে, সেটা এক্স ক্রোমোজোম মেনলি এক্স জিনটা বহন করে তার রোগ। তাহলে আজকে যেটা করছি সেটা হিমোফিলিয়া ডিজিজ। হিমোফিলিয়া রোগ যেটা রয়েছে, হিমোফিলিয়া মানে কি? মানে কোনো জায়গা যদি আমাদের কেটে যায় তাহলে কিছুক্ষণ পর স্বাভাবিকভাবে কি হয় না, একটা বিক্রিয়া আমাদের শুরু হয়, রক্ততঞ্চন বিক্রিয়া বলে। রক্ত জমাটের যে বিক্রিয়া সেটাকে রক্ততঞ্চন বিক্রিয়া বলে। তার জন্য কিছুক্ষণ পর রক্ত পড়াটা নিজেই বন্ধ হয়ে জমাট বেঁধে যায়। ঠিক আছে, কিন্তু যাদের এই রক্ততঞ্চন প্রক্রিয়া, রক্ত জমাট প্রক্রিয়াটা সঠিকভাবে হয় না, কেটে গেলে ক্রমাগত রক্তক্ষরণ হতেই থাকে, রক্তক্ষরণটা বন্ধ হয় না, এইটা হচ্ছে এক ধরনের রোগ যাকেই বলা হয় হিমোফিলিয়া। কেন হয় না, রক্ততঞ্চন বা রক্ত জমাট যখন বাঁধে, সেই জমাট বাঁধতে অনেকগুলো ভিটামিন, মেনলি ভিটামিন কে সাহায্য করে। আমি যখন ভিটামিনে তোমাদের পড়িয়েছি ক্লাস 9-এ, তোমরা যখন ভিটামিন পড়েছো তখন দেখেছো ভিটামিন কে রক্ত তঞ্চন করতে সাহায্য করে। তাছাড়া অনেকগুলো প্রোটিন থাকে যেগুলো আমাদের শরীরে অকার্যকরী অবস্থায় থাকে, যখন প্রয়োজন হয় তারা কার্যকরী অবস্থায় গঠনে রূপান্তরিত হয়ে এক একটা বিক্রিয়াগুলোকে করে রক্ত যাতে জমাট বাঁধে, রক্ত তঞ্চন যেন হয় কোথাও কেটে গেলে। ঠিক আছে, তো তার জন্য কতগুলো ফ্যাক্টর লাগে। তোমাদের 12টা ফ্যাক্টর আমরা মানে প্রয়োজন হয়, দেখবে তোমরা পরবর্তীকালে 12টা ফ্যাক্টরের নাম আলাদা আলাদা আছে, সেগুলোকে পড়তে হবে। তো এখন এইটুকুনি জেনে রাখো 12টা ফ্যাক্টর তোমাদের লাগে রক্ততঞ্চনের ক্ষেত্রে। এবার প্রত্যেকটা ফ্যাক্টর যেগুলো সেগুলোর এক একটা নাম আছে। ঠিক আছে, সেই রকমই ফ্যাক্টরগুলো যখন রক্ততঞ্চনের ফ্যাক্টর 8 থাকে না, যার নাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, যখন রক্ততঞ্চনে ফ্যাক্টর 8 থাকছে না, এই ফ্যাক্টর 8কে, ফ্যাক্টর 8-এরই আরেকটা নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, উৎপন্ন হচ্ছে না, তার জন্য যদি রক্ততঞ্চন না হয়, কোথাও কেটে গেলে আঘাতপ্রাপ্ত হয়ে ক্রমাগত রক্ত বেরোতে থাকে, রক্তক্ষরণ হতে থাকে, ফ্যাক্টর 8-এর অভাবে, 12টা ফ্যাক্টর আছে বললাম, তার মধ্যে ফ্যাক্টর 8-এর নাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, তার অনুপস্থিতিতে যেই রোগটা হয় তাকে আমরা বলবো হিমোফিলিয়া এ। ঠিক আছে, একে বলা হচ্ছে হিমোফিলিয়া এ, যদি ফ্যাক্টর 8-এর উপস্থিতি না হয়। এবার 12টা ফ্যাক্টর, প্রত্যেকটা ফ্যাক্টরই রক্ততঞ্চন করতে প্রয়োজন হয়। যদি ফ্যাক্টর 8-এর অভাবে রক্তক্ষরণ হতেই থাকছে, রক্ত জমাট না বাঁধে, তখন সেই রোগটাকে আমরা বলবো হিমোফিলিয়া এ। আর ফ্যাক্টর এর নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, উৎপন্ন হচ্ছে না। ঠিক আছে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন না হওয়ার জন্য ক্রমাগত রক্তক্ষরণ হতেই থাকে কোথাও কেটে গেলে, আঘাতপ্রাপ্ত হলে। ঠিক এই যে হিমোফিলিয়া এ রয়েছে, একে রাজকীয় হিমোফিলিয়া বলা হয়। কেন বলা হয়? এটা মহারানী ভিক্টোরিয়ার বংশধরের মধ্যে এই রোগটা প্রথম দেখা গেছিল, আর বংশানুক্রমিকভাবে এই রোগটা অনেক জনের মধ্যে দেখতে পাওয়া গেছিল ভিক্টোরিয়াদের পরিবারের ক্ষেত্রে। সেই জন্য প্রথম আমরা সেখান থেকেই হিমোফিলিয়া এটাকে পেয়েছি, যেখানে ফ্যাক্টর 8 অনুপস্থিতি ছিল সবার ব্লাড গ্রুপে। তাই জন্য হিমোফিলিয়া এর আরেকটা নাম রাজকীয় হিমোফিলিয়া। জিজ্ঞেস করে রাজকীয় হিমোফিলিয়া। ঠিক আছে, রাজকীয় হিমোফিলিয়া যেহেতু প্রথম রাজার বংশধর, মানে ভিক্টোরিয়া রানীদের বংশধর, রাজ বংশধরের মধ্যে পাওয়া গেছে, রাজাদের বংশের মধ্যে পাওয়া গেছে, সেই জন্য এটা রাজকীয় হিমোফিলিয়া নামে পরিচিত। ঠিক, এবার যদি কারুর ক্ষেত্রে 12টা ফ্যাক্টরের মধ্যে 9 নম্বর ফ্যাক্টরটা দেখতে পাওয়া গেল না, উৎপন্ন হলো না। ঠিক আছে, ফ্যাক্টর 9 যদি না থাকে, এই ফ্যাক্টর 9-এর আরেকটা নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিসমাস
ফ্যাক্টর 9 এর যদি অনুপস্থিতি হয়, প্রেজেন্ট না থাকলেও ফ্যাক্টর 9টা, তখন হয়ে যায় যেই রোগটা তাকে বলবো হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি, যেহেতু এই ফ্যাক্টরটার নাম ক্রিসমাস ফ্যাক্টর, সেই জন্য হিমোফিলিয়া বি এর আরেকটা নাম হলো ক্রিসমাস ডিজিজ। ভীষণ ইম্পর্টেন্ট টার্ম, ক্রিসমাস ডিজিজ বা ক্রিসমাস রোগ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টার্ম আসে। ক্রিসমাস রোগ কাকে বলা হয়? তখন বলতে হবে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে কোথাও কোনো জায়গা যদি কেটে যায় তাহলে রক্তক্ষরণ বন্ধ হয় না, রক্ততঞ্চন হয় না, তখন তাকে আমরা বলি হিমোফিলিয়া। হিমোফিলিয়া এবার তিনটে ভাগ আছে, এ বি সি। আমাদের রক্ততঞ্চনে 12টা ফ্যাক্টর কাজ করছে, স্টেপ বাই স্টেপ রাসায়নিক বিক্রিয়া করে, একটা চেইন রিয়াকশন হয় যার ফলে রক্ততঞ্চনটা সম্ভব হয়। সেখানে ভিটামিন কেটাও সাহায্য করে রক্ততঞ্চনের ক্ষেত্রে। ঠিক তো সেইভাবেই যদি এক একটা ফ্যাক্টরের অনুপস্থিতি হয় রক্তক্ষরণ কিন্তু হতেই থাকে। যদি 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরটা না থাকে, হিমোফিলিয়া এ উৎপন্ন হচ্ছে, যেটাকে রাজকীয় হিমোফিলিয়া বলে। যদি ফ্যাক্টর 9 ক্রিসমাস ফ্যাক্টর না থাকে তাহলে হিমোফিলিয়া বি হয়, যেটাকে খ্রিসমাস রোগ বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট টার্ম। রাজকীয় হিমোফিলিয়া দিয়েও তোমাদের কোয়েশ্চেন আসে, খ্রিসমাস রোগ দিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আসে। ঠিক, এবারে হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া সি হয় যদি ফ্যাক্টর 11 যেটাকে বলা হয় প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট বা পিটিএ, যার নাম ফ্যাক্টর 11, যদি না থাকে, তার অভাব যদি হয়ে যায় 12টা ফ্যাক্টরের মধ্যে, এই ফ্যাক্টরটার যদি অভাব হয় তাহলে আমাদের যেই রোগটা হচ্ছে সেটা হলো মানে রক্তক্ষরণ হতেই থাকবে, রক্ততঞ্চন হবে না। এটা হলো যে টাইপটা, একে বলা হয় হিমোফিলিয়া সি। ঠিক আছে, এই গ্রুপের যে হিমোফিলিয়া টাইপ এটাকে সি নামকরণ করা হয়েছে, হিমোফিলিয়া সি নামকরণ আমরা করব। তাহলে হিমোফিলিয়া টোটাল এ বি সি তার 3টে ধরন, তার মধ্যে এটাকে রাজকীয় হিমোফিলিয়া, বিটাকে ক্রিসমাস ডিজিজ, ভীষণ ইম্পর্টেন্ট, ক্রিসমাস রোগ বলা হয় হিমোফিলিয়া বি কে। আর হিমোফিলিয়া 11 সি যেটা রয়েছে, যদি ফ্যাক্টর 11 না থাকে তাকে হিমোফিলিয়া সি বলবো, যার নাম প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। ফ্যাক্টরটা যদি অভাব হয় তাহলে হিমোফিলিয়া সি রোগ হবে। ঠিক আছে, হিমোফিলিয়া রোগ জেনারেল ভাবে যদি আমি বলি, সেটা আমি বললাম এক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। ঠিক আছে, তাহলে এক্স ক্রোমোজোম বাহিত রোগ বা সেক্স ক্রোমোজোম বাহিত রোগ সেটা কি হচ্ছে? প্রচ্ছন্ন যদি থাকলো, প্রচ্ছন্ন জিন ঘটিত এক্স ক্রোমোজোম বাহিত রোগ হলো হিমোফিলিয়া। এবার হিমোফিলিয়া 3টে টাইপ, এ বি সি। এটা সেক্স ক্রোমোজোম, যেটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেটা জিন অ্যালিলগুলো প্রচ্ছন্নভাবে থাকতে হবে, তবেই হিমোফিলিয়া ডিজিজটা হবে। ঠিক, এবার কিরকম ভাবে হিমোফিলিয়া ডিজিজটা হয়, প্রচ্ছন্ন আর প্রকট বৈশিষ্ট্যটা কিরকম ভাবে হচ্ছে সেটা আমি তোমাদের একটু জিনের বৈশিষ্ট্য অ্যালিলগুলো কিভাবে লিখবো সেটা দেখিয়ে দিই। যদি কারুর, যেহেতু এটা সেক্স ক্রোমোজোম রিলেটেড, তাহলে আমাদের অ্যালিলগুলো এক্স আর ওয়াই হিসেবে লিখতে হবে। মহিলাকে লিখবো এক্স এক্স, যারা যেই জিনটা স্বাভাবিক জিন তাকে লেখা হয় এক্স এইচ এক্স এইচ। এই এইচটা যেটা সেটা হলো স্বাভাবিক, এরা হচ্ছে স্বাভাবিক মহিলা, মানে হিমোফিলিয়া বহন করছে না, এরকম জিন যদি থাকে তারা হচ্ছে স্বাভাবিক মহিলা। ঠিক আছে, এবার এক্স এইচ এক্স স্মল এইচ আমি বলেছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত, মানে স্মল এইচ যেটা সেইটা কি করবে? রোগ বহন করবে। কিন্তু যদি প্রচ্ছন্ন হতে হয় তাহলে এইটাও স্মল এইচ, এটাকেও স্মল এইচ হতে হবে। সেজন্য এদের আমরা বলবো স্বাভাবিক বাহক মহিলা। রিপ্রেজেন্টগুলো দেখো কিভাবে জিনের বৈশিষ্ট্যগুলো বা অ্যালিলগুলোকে আমরা লিখবো। স্বাভাবিক মহিলা যদি বলে দেয় তাহলে তোমাদের জিনটা লিখতে হবে কিরকম ভাবে? অ্যালিলগুলো এক্স এইচ এক্স এইচ, এই এইচ গুলো হচ্ছে স্বাভাবিক জিন, এটা লিখে রাখো এক্স এইচ, এটা স্বাভাবিক জিন, স্বাভাবিক জিন। আর এক্স স্মল এইচ যদি হয় এটা হলো হিমোফিলিক জিন, মানে এই জিনটা যদি দুটো থাকে তাহলে হিমোফিলিয়া রোগ বহন করে। এখানে এক্স এইচ আছে, এটা স্বাভাবিক মহিলা, এক্স এইচ এক্স স্মল এইচ এটা স্বাভাবিকই হবে কিন্তু বাহক হয়ে যাবে। এরা এরকম যদি থাকলো অ্যালিলগুলো পরবর্তী জেনারেশনে কিন্তু রোগ বহন করতে পারে। কিভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি এটাকে বলবো হেটেরোজাইগাস, এরা হলো হোমোজাইগাস। ঠিক, হোমোজাইগাস প্রকট বৈশিষ্ট্য স্বাভাবিক, হেটেরোজাইগাস স্বাভাবিক বাহক। এবারে যদি হয়ে যায় হোমোজাইগাস রিসেসিভ বৈশিষ্ট্য তাহলে হবে কি? রোগগ্রস্ত। যদি হয়ে যায় এরকম, এটা হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত, তাকে আমরা বলবো হিমোফিলিক রোগযুক্ত, হিমোফিলিক রোগগ্রস্ত মহিলা। কিন্তু হিমোফিলিক রোগগ্রস্ত মহিলা খুব কম পাওয়া যায়। একটা পপুলেশন মানে একটা যদি আমরা হিউম্যান
কে কাউন্ট করি, টোটাল কাউন্ট 10 কোটি মেয়েদের মধ্যে একজনের মধ্যে এই হিমোফিলিয়া রোগটা হতে পারে। যেহেতু এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর 3 ধরনের হতে পারে, বাহক অনেকগুলো হতে পারে, মহিলা যারা বাহক সেগুলো অনেক পরিমাণ হতে পারে, কিন্তু হিমোফিলিক রোগগ্রস্ত মহিলা 100 কোটি মহিলার মধ্যে একজনই হয়। ঠিক, আর যদি এইরকম ভাবে কেটে যাওয়ার পর যাদের হিমোফিলিয়া হয়েছে, এ বি সি যে টাইপই হোক না কেন, যে ধরনের যে ক্লাসিফিকেশনই হোক না কেন, যদি হয় রক্তক্ষরণ হতেই থাকে, তঞ্চন না হয়, তাহলে রোগীর মৃত্যুই হবে। ঠিক আছে, রোগের মৃত্যুও হতে পারে। তাহলে সেক্ষেত্রে রক্তক্ষরণ হতেই থাকলে কি হচ্ছে না, আমাদের দেহ থেকে শরীরের থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, সঠিকভাবে যে পুষ্টিগুলো শরীর পেত, কোষগুলো সেগুলো পাবে না, রাসায়নিক বিক্রিয়াগুলো সঠিকভাবে উৎপন্ন হবে না, খনিজ লবণ সমস্ত কিছুরই কি হবে না চেঞ্জ হতে থাকবে শরীরের মধ্যে। যদি রক্তক্ষরণ হতেই থাকে তাহলে রোগীর মৃত্যুও হতে পারে। ঠিক, তাহলে এই 3 ধরনের আমরা মহিলাদের ক্ষেত্রে জিনের প্রকাশ করতে পারবো। যদি তোমাদের বলে দিল স্বাভাবিক মহিলা, একটা স্বাভাবিক মহিলা, সেক্ষেত্রে জেনোটাইপটা এরকম হবে। বলে দিল একটা স্বাভাবিক বাহক মহিলা, জেনোটাইপটা এরকম ভাবে লিখতে হবে। বলে দিল হিমোফিলিক রোগগ্রস্ত মহিলা, জেনোটাইপটা এরকম লিখতে হবে। ঠিক আছে, ক্যাপিটাল এইচ সেটা হলো প্রকট বৈশিষ্ট্য, স্মল এইচ সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত। যেটা প্রকট বৈশিষ্ট্যযুক্ত তাকে ডমিনেন্ট বলে, স্মল এইচ তাকে, যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত তাকে রিসেসিভ বলা হয়। এবারে পুরুষদের ক্ষেত্রে যদি 2 ধরনের হতে পারে। পুরুষদের ক্ষেত্রে কি হয়, এক্স ওয়াই নর্মাল আমরা লিখি সেক্স ক্রোমোজোমকে, আর এক্স বাহিত যেহেতু এটা ক্রোমোজোম এক্সটাই বহন করছে জিনটা, তাহলে এক্স এইচ যদি থাকে এরা হচ্ছে স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ। ঠিক আছে, কিন্তু এক্স স্মল এইচ ওয়াই যদি থাকে এরা রোগগ্রস্ত পুরুষ, হিমোফিলিয়া, এদের ক্ষেত্রে হিমোফিলিয়া হবে। এবারে হিমোফিলিয়াটা ওয়াইটা তো তোমার কোনো রোগ বহন করছে না, যেহেতু এক্স এইচ একটাই রয়েছে, স্মল এইচ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর এটাই রোগ বহন করে, এটাই হিমোফিলিক জিন। সেই জন্য যদি এইরকম ধরনের জেনোটাইপ হয়, এই ধরনের যদি জেনোটাইপ আমরা দেখতে পাই পুরুষদের ক্ষেত্রে, তারা কিন্তু হিমোফিলিক রোগগ্রস্ত হবে। আর যদি এরকম ধরনের হয় তাহলে সেটা স্বাভাবিক পুরুষ হবে। এই ক্ষেত্রে তোমাদের বলে দেয় যে ক্রস করলে কিরকম টাইপ, এখান থেকে দেয় প্রশ্ন, দিয়ে দিল স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কতজন কন্যা বা পুত্র হিমোফিলিয়া রোগগ্রস্ত হবে, এই ধরনের প্রশ্ন দেয়। তাহলে যখন তোমাদের লিখে দেবে একটা স্বাভাবিক বাহক মহিলা, তোমাদের নিতে হবে কি XH, এটা হচ্ছে বাহক মহিলা। এর ক্ষেত্রে আমি বললাম স্বাভাবিক পুরুষের আমরা কি করেছি, ক্রস করেছি, মানে তাদের বিয়ে হয়েছে একটা স্বাভাবিক পুরুষের সাথে, মানে XHY। তাহলে এখান থেকে যেই গ্যামেটগুলো উৎপন্ন হবে কি কি হবে, আর কতজন কন্যা বা পুত্র কি হচ্ছে হিমোফিলিয়া রোগ বহন করবে। দেখে নাও কিরকম ভাবে হচ্ছে এটা। এখান থেকে আমরা কি গ্যামেট পাবো, XH, এটা হিমোফিলিক গ্যামেট, হিমোফিলিয়া জিন, আর এটা হচ্ছে স্বাভাবিক জিন। এখান থেকে যে গ্যামেটটা পাবো এটা স্বাভাবিক পাবো, ক্যাপিটাল এইচ, এখানে ওয়াই। এবার কি হচ্ছে, এটার সাথে এটা যুক্ত হবে। আমি নর্মাল যুক্তটা দেখাচ্ছি, তোমরা চেকার বোর্ড করেও গ্যামেটগুলো নিয়ে করতে পারো। তাহলে এখান থেকে পাচ্ছি XH, এ হলো স্বাভাবিক, এটা কন্যা সন্তান স্বাভাবিক, এইটার সাথে এটা XHY। ঠিক আছে, এটা পুত্র সন্তান স্বাভাবিক। ঠিক আছে, এবার এইটার সাথে এইটা হচ্ছে কি এক্স ক্যাপিটাল এইচ, প্রকট বৈশিষ্ট্য আগে লিখতে বলেছি ওই জন্য এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এটা স্বাভাবিক বাহক কন্যা সন্তান, বাহক হচ্ছে কি কন্যা সন্তান। এবার যদি এর সাথে এ হয়ে যায় তাহলে XHY, এইটার সাথে এটা করছি এক্স স্মল এইচ ওয়াই, এটা হচ্ছে পুত্র সন্তান রোগগ্রস্ত। বোঝা গেল? এটা যদি এরকম বলে দিল তোমাদের একটা স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে, বিবাহ হলে কতগুলো কন্যা বা পুত্রের রোগ হবে, তাহলে তোমাদের লিখতে হবে একটা পুত্রের রোগ হবে, একটা কন্যা সন্তান সে বাহক হবে, বাকি একটা কন্যা একটা পুত্র স্বাভাবিক হবে। বা এভাবেও লিখতে পারো, এরকম যদি হয় তাহলে তাদের দুটো কন্যা সন্তান দুটো পুত্র সন্তান তারা জন্ম দিতে পারে, যাদের ক্ষেত্রে একটা কন্যা সন্তান কি হচ্ছে বাহক হবে, একটা পুত্র সন্তান কি হবে না রোগগ্রস্ত হবে। এবারে এইটাকে পার্সেন্টেজ হিসেবে তোমাদের লিখতে দেয়, এদের ক্ষেত্রে কতজন হতে পারছে গ্যামেট উৎপন্ন হয়ে কতগুলো বংশ উৎপন্ন করতে পারছে, এরকম ধরনের তোমাদের 4টে কন্যা সন্তান যদি হলো, এই ক্ষেত্রে এদেরকে ধরা হয় কি যতগুলো হবে এদের ক্ষেত্রে ধরা হয় টোটাল হবে 100%, তো এইটা ধরা হয় 25%, 4টা যেহেতু আছে 25%, এটা 25%, এটা 25%। মানে এটা যদি বলে এবার কতজন কন্যা সন্তান হলো, তোমাদের হবে 50% কন্যা সন্তান হবে, যাদের মধ্যে 25% কন্যা সন্তান বাহক হবে, 50% পুত্র সন্তান হবে, যাদের মধ্যে 20% পুত্র সন্তান রোগগ্রস্ত হবে। কন্যা সন্তান পুত্র সন্তান টোটাল যতগুলো উৎপন্ন হবে তাদের 100% ধরা হয়, যেহেতু এখানে 4টে উৎপন্ন হতে পারে বংশতে, গ্যামেট করে তারা যুক্ত হয়ে এইরকম 4 ধরনের জেনোটাইপ উৎপন্ন হতে পারে, সেটা আমরা 100% ধরে তাদেরকে 25, 25, 25, 25 করে বিভক্ত করে লেখা হয়। এটা হচ্ছে লেখার ধরন। ঠিক এইরকম ধরনেরও তোমাদের প্রশ্ন দেয়, মানে যতগুলো
টোটাল উৎপন্ন হচ্ছে, গ্যামেট উৎপন্ন হয়ে গ্যামেটগুলো যুক্ত হয়ে যতগুলো সম্ভব জেনোটাইপ উৎপন্ন হয় সেই সম্ভাব্য জেনোটাইপগুলো হলো 100%। এটা প্যারেন্টাল, এটা F1 জনু। F1 জনুতে যতগুলো বংশ মানে কন্যা সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকার যতগুলো জেনোটাইপ পসিবল রয়েছে তাদেরকে ধরা হয় 100%, বা সেই 100% এখানে 4টে হয়েছে, সেটা ভাগ হয়ে যাবে কিভাবে 25 25 25 25। এবার যেরকম প্রশ্ন বলবে তোমাদের অ্যান্সারটা সেরকম ভাবে হবে। বোঝা গেল? এই ধরনের প্রশ্নই আসে। আরেকটা জিনিস আমি বলে রাখি তোমাদের, প্রেজেন্টেশনটা কিরকম ভাবে হয়। যেহেতু মানে স্ত্রীদের ক্ষেত্রে এক্স এক্স আমরা লিখি, পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই লিখি, এটাকে লেখার ধরনটাকে এক্স এক্সটাকে এমনি লম্বা লম্বা দাগ হিসেবে লেখা হয়। স্বাভাবিক যদি থাকে সেগুলোকে পজিটিভ দিতে হয়, ঠিক আছে? এটা হলো স্বাভাবিক, এরকম পজিটিভ। এবার স্বাভাবিক একটা পুরুষ যদি থাকলো তাহলে এই ক্ষেত্রে পুরুষটা এইরকম দেবো, এটা হলো এক্স এর সাইন, ওয়াইটা এদিকে একটা দাগ দিতে হয়। এইভাবেও রিপ্রেজেন্ট করা হয় মহিলা আর পুরুষকে। স্বাভাবিক মানে এই ক্ষেত্রে পজিটিভ আমরা দিয়ে দিলাম, এটা হচ্ছে স্বাভাবিক একটা পুরুষ, আর এটা তো ওয়াই। যেহেতু কোনো হিমোফিলিক রোগটা এক্স লিঙ্ক, সেজন্য স্বাভাবিক বললে শুধু এক্স এর ক্ষেত্রেই চিহ্নগুলো দেবো, ওয়াইটা হিমোফিলিয়া জিন বহন করছে না, কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই। যদি স্বাভাবিক দিয়ে দিল মহিলা এরকম লিখবে, স্বাভাবিক যদি পুরুষ দিল এরকম লিখবে। বা আরেকভাবে লিখতে পারো, যদি বললো স্বাভাবিক হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে একটা যেই মহিলা রয়েছে সেই মহিলাটা হচ্ছে স্বাভাবিক বাহক, সেক্ষেত্রে তোমরা কিরকম ভাবে লিখবে, এদিকে ক্যাপিটাল এইচ এদিকে স্মল এইচ, ঠিক আছে? দুটো দাগ হবে। আর এই স্বাভাবিকের ক্ষেত্রে এদিকে দিয়ে দেবে একটা এইচ। এইরকম ভাবেও রিপ্রেজেন্ট করা হয়। দুটো এক্স আছে, তাকে দুটো দাগের মতন আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর এখানে একটা এক্স একটা ওয়াই আছে, এক্সটাকে দাগের মতো, ওয়াইটাকে এরকম দাগ করে মাঝখান থেকে এরকম ছোট্ট একটা দাগ ভি অ্যারো, এইদিকে একটা ছোট্ট অ্যারো দিতে হয়। এইরকম ভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করা হয় কি এটা মহিলা এটা পুরুষকে। এক্স ওয়াই দিয়ে যেমনি রিপ্রেজেন্ট করবো এক্স 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 ওয়াই, সেরকম এই ধরনেরও কিন্তু রিপ্রেজেন্ট হয়। এরকম রিপ্রেজেন্ট একটা মহিলার জন্য, এরকম রিপ্রেজেন্টটা পুরুষদের জন্য। এরকম টাইপের প্রশ্ন তোমাদের একটা আছে, সেজন্য আমি রিপ্রেজেন্ট এভাবে করা হয় সেটা বলে দিলাম, ঠিক আছে? এবারে আরেকটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ আমি বলছি। আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদের এক্ষেত্রে, যে এক্স ক্রোমোজোম গুলো বহন করছে তো হিমোফিলিয়ার ক্ষেত্রে, তার মধ্যে হিমোফিলিয়া এ যেটা রয়েছে সেটা এক্স ক্রোমোজোমের দীর্ঘ বাহুর প্রান্তে অবস্থান করে জিনটা। আমি বলেছিলাম একটা ক্রোমোজোমে একটা ছোট বাহু হয় একটা বড় বাহু হয়, ছোট বাহুটাকে পি আর্ম বলা হয়, মানে পেটিট ফ্রেঞ্চ অর্থ দিয়ে এসছে, ফ্রেঞ্চ একটা ওয়ার্ড পেটিট যার অর্থ স্মল, সেজন্য স্মল বাহুটাকে পি ধরা হয়। পি এর পরে অ্যালফাবেটিক্যালি কিউ আসে, ওই জন্য বড় বাহুটাকে কিউ ধরা হয়। হিমোফিলিয়ার জিনটা কোথায় থাকে? বড় হিমোফিলিয়া এর জন্য যে জিনটা থাকে বড় বাহুর এক প্রান্তে অবস্থান করছে হিমোফিলিয়া এর জিনটা, এই ধরনের হয় দেখতে, ঠিক? আর হিমোফিলিয়া বি এর জিন যেটা, সেটা এক্স ক্রোমোজোমে যে কোনো স্থানে অবস্থান করতে পারে। এটা হিমোফিলিয়া এরটা বড় বাহুর একটা প্রান্তে অবস্থান করছে, ঠিক আছে? নেক্সট আমরা এক্স ক্রোমোজোম বাহিত আরেকটা রোগের নাম দেখব। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত, ঠিক আছে? এটাও প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যার নাম হলো বর্ণান্ধতা, মানে বর্ণটা সঠিকভাবে চিনতে পারবো না, রংগুলোকে সঠিকভাবে যারা চিনতে পারে না, সেটাও হচ্ছে একটা জিন ঘটিত রোগ, জেনেটিক ডিজিজ, যেটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত। বর্ণান্ধতার আরেকটা নাম হচ্ছে, লিখে রাখবে, বা অ্যাক্রোমেট্রোপসিয়া। আমাদের চোখে যে কোন কোষ আছে, ঠিক আছে? দু ধরনের আমাদের রেটিনার মধ্যে কোষ আছে, রড কোষ, কোন কোষ। এই কোন কোষ যেটা কি করে বর্ণটা দেখতে, বর্ণের পার্থক্য করতে সাহায্য করে, রেটিনার কোন কোষ, এটাও ইম্পর্টেন্ট। বলে যে রেটিনার কে সাহায্য করছে বর্ণগুলো চিনতে, সেটা হচ্ছে কোন কোষ। কোন কোষ চিনতে সাহায্য করছে বর্ণের পার্থক্য করতে। এবার যারা বর্ণের পার্থক্যটা করতে পারে না তাদেরকেই আমরা বলবো বর্ণান্ধতা, কালার ব্লাইন্ডনেস, বা কি অ্যাক্রোম্যাট্রোপসিয়া, ঠিক আছে? মেনলি এই বর্ণান্ধ যারা রয়েছে তারা লাল আর সবুজ বর্ণটা সঠিকভাবে চিনতে পারে না, তারা চিনতে পারে না, বুঝতে পারে না, বা তাদের মধ্যে পার্থক্য করতে পারে না, লাল আর সবুজের ক্ষেত্রে হয়। যদি পার্টিকুলারলি যে শুধু লাল বর্ণটাকেই চিনতে পারে না, সেটাকে বলা হয় লাল বর্ণান্ধতা, তাকে আমরা বলবো প্রোটানোপিয়া। প্রোটানোপিয়া যেটা, তারা কি হচ্ছে লাল বর্ণকে চিনতে পারে না, এটাকে বলা হয় লাল বর্ণান্ধতা। যারা পার্টিকুলারলি শুধু সবুজ বর্ণকে চিনতে পারে না, এদেরকে বলা হচ্ছে ডিওপটেরানোপিয়া। সবুজ বর্ণ এরা চিনতে পারে না। যারা নীল বর্ণ চিনতে পারে না তাদেরকে বলা হচ্ছে ট্রাইটানোপিয়া, হয় ট্রাইটানোপিয়া, ঠিক আছে? এগুলো হলো বর্ণান্ধতাটাকে, যেটা কি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটা, একটা জিনের মিউটেশন হয়ে যায়, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ বর্ণান্ধতাটা, যার আরেকটা নাম কালার ব্লাইন্ডনেস বা অ্যাক্রোম্যাট্রোপসিয়া, ঠিক? এবারে এদের ক্ষেত্রে যাদের বর্ণান্ধতা রোগ হয়েছে, কালার ব্লাইন্ডনেস জিনটাকে আমরা কিভাবে লিখবো না, যারা স্বাভাবিক মহিলা, যদি দিয়ে দিল তোমাদের স্বাভাবিক বহনকারী রোগ, একটা জিন বহনকারী মহিলা,
যেটা স্বাভাবিক জিন, এটা ক্যাপিটাল সি হিসেবে লেখে। আগে জিন যেগুলো রয়েছে আমি দেখে নি কিরকম ভাবে লিখতে পারো তোমরা। একটা লেখে ক্যাপিটাল সি, ঠিক, এটা হলো স্বাভাবিক। একটা ক্যাপিটাল সি, একটা স্মল সি। স্মল সিটা আমি এরকম করে একটু দাগ দিয়ে দিলাম, তাহলে তোমাদের ডিফারেন্স করতে পারবে ক্যাপিটাল সি আর স্মল সি এর মধ্যে। আর এটা ক্যাপিটাল সি, সি মানে কালার ব্লাইন্ডনেস। যদি ক্যাপিটাল সি স্মল সি থাকে, এরাও স্বাভাবিক কিন্তু বাহক মহিলা। এরা স্বাভাবিক মহিলা, এরা স্বাভাবিক বাহক মহিলা। আর যদি দুটোই স্মল সি থাকে, তাহলে এটা হচ্ছে রোগগ্রস্ত, মানে এরা পুরোপুরি বর্ণান্ধ মহিলা। ঠিক, যদি এই রকম থাকছে, ঠিক আছে। এবার পুরুষদের ক্ষেত্রে যদি হয়, পুরুষদের ক্ষেত্রে এক্স ক্যাপিটাল সি ওয়াই, এক্স ক্রোমোজোম বাহিত, ওয়াই এর উপর কিছু লিখতে হবে না, তাহলে এরা হলো স্বাভাবিক পুরুষ। এবার এক্স স্মল সি ওয়াই, এরা হলো রোগগ্রস্ত মানে বর্ণান্ধ পুরুষ, ঠিক আছে। এই ধরনের যদি হয়। এবার যদি আমি যেটা বললাম যে দাগ দিয়ে এক্স এক্সটা দুটো দাগ দিয়ে লিখছি আর পুরুষকে এক্স ওয়াই এভাবে লিখছি, যদি তোমাদের দিয়ে দিল একটা বর্ণান্ধ জিন বহনকারী স্বাভাবিক মহিলা, এটা মহিলা এক্স এক্স বহনকারী মহিলা, মানে একটা হচ্ছে স্বাভাবিক। আমি স্বাভাবিকটাকে তোমরা ক্যাপিটাল সি স্মল সি হিসেবে লিখতে পারো, বা যেটা ক্যাপিটাল সি সেটাকে পজিটিভ লিখে দাও, ঠিক আছে। মানে সে কি হচ্ছে, সে রোগটা বহন করছে না, রোগটা বহন না করবার জন্য, মানে তার জিনটা স্বাভাবিক, সেজন্য পজিটিভ লিখলাম। আর আরেকটা দিলাম স্মল সি, এটা হলো বহনকারী মহিলা। এখানে তোমরা ক্যাপিটাল, এখানে পজিটিভের জায়গায় ক্যাপিটাল সিও লিখতে পারো, যেহেতু কালার ব্লাইন্ডনেস, ক্যাপিটাল সি বা পজিটিভ লিখবে, আর এখানে দেবে স্মল সি। আর যে স্বাভাবিক পুরুষ, সে একটা তার জিনটা হচ্ছে পজিটিভ, আর এখানে জিনের কোনো সাইন দিতে হবে না, কারণ ওয়াইটা কোনো রকম জিন বহন করে না কালার ব্লাইন্ডনেসের জন্য। তাহলে এইরকম হচ্ছে, এরা হলো স্বাভাবিক বহনকারী মহিলা, লিখে দিচ্ছি স্বাভাবিক বর্ণান্ধ জিন বহনকারী মহিলা, আর এটা হচ্ছে স্বাভাবিক পুরুষ। এদের ক্ষেত্রে এবার আমরা ক্রস করে করতে পারি। গ্যামেট যখন উৎপন্ন হবে, এদের ক্ষেত্রে গ্যামেট আমরা কটা গ্যামেট পাবো? দুটো গ্যামেট পাবো। এইটা একটা গ্যামেট পাবো, চেকার বোর্ড করে নাও একদম ডাইরেক্ট। আরেকটা গ্যামেট কিরকম পাবো? এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে পজিটিভ, পুরুষদের ক্ষেত্রে অ্যারো থাকে, পজিটিভটা নিচে দিতে হয়। মহিলাদের ক্ষেত্রে এমনি পজিটিভ, পুরুষদের ক্ষেত্রে অ্যারো। তাহলে মহিলার জন্য এইটা একটা গ্যামেট পাচ্ছি, আরেকটা গ্যামেট পাচ্ছি এইটা। পুরুষদের জন্য পাচ্ছি কি এরকম একটা স্বাভাবিক গ্যামেট আর একটা ওয়াই গ্যামেটটা। তাহলে এইখানে এইটার এটা আসছে দেখো সি পজিটিভ, এটা হচ্ছে কি স্বাভাবিক বর্ণান্ধ জিন বহনকারী, এখানে একটা পজিটিভ কমপ্লিটলি স্বাভাবিক, কোনো জিন বহন করছে না। এবার এইটা যখন পাচ্ছি সি, এই দুটো হলো কন্যা সন্তান, এ বাহক, এই কন্যা সন্তান স্বাভাবিক। এইটা যেটা পুত্র সন্তান, এই পুত্র সন্তানটা হচ্ছে কি এখানে সিটা নিয়েছি, মানে এ হলো, এটা যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এ হচ্ছে রোগগ্রস্ত, মানে কি রোগ এরা পুরোপুরি তোমরা লিখতে পারো বর্ণান্ধ। এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা আসছে পজিটিভ এমনি, এটা হলো স্বাভাবিক পুত্র, এদের কোনো রোগ নেই। তাহলে দুটো কন্যা সন্তান, দুটো পুত্র সন্তান হলো, যার মধ্যে একটা কন্যা সন্তান হচ্ছে কি না, এই কন্যা সন্তানটা বাহক, এটা লিখেছি বাহক, ঠিক আছে, এটা হলো বাহক। এই কন্যা সন্তানটা বাহক, স্বাভাবিক বাহক। এই কন্যা সন্তানটা সম্পূর্ণ স্বাভাবিক। দুটো পুত্র সন্তান, তার মধ্যে একটা হলো স্বাভাবিক, একটা হলো বর্ণান্ধ। তাহলে আমরা এখানে বলতে পারি কি 50% কন্যা সন্তান, 50% পুত্র সন্তান, যার মধ্যে একটা রোগগ্রস্ত, মানে 25 হচ্ছে রোগগ্রস্ত, 25 পুরো মানে কমপ্লিট স্বাভাবিক পুত্র, 25 স্বাভাবিক বাহক কন্যা, 25 কন্যা স্বাভাবিক। এই ধরনের এবার যেরকম ভাবে প্রশ্ন আসবে তোমরা লিখবে, এটা 25 25 25 25, এইভাবে বর্ণান্ধতাটাকে প্রকাশ করা হচ্ছে। তাহলে স্ত্রীদের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যালিলগুলোকে দেখলাম বুঝতে পারলে। এটা স্ত্রীদের ক্ষেত্রে স্বাভাবিক বর্ণান্ধ জিন বহনকারী, একটা প্লাস দেবো। তোমরা ক্যাপিটাল সি দিয়েও লিখতে পারতে, কিন্তু ক্যাপিটাল সি স্মল সি এর ক্ষেত্রে কি হবে না, যদি দুটোই লিখতে যাও সেক্ষেত্রে গ্যামেটগুলো উৎপন্ন ক্ষেত্রে গন্ডগোল হয়ে যেতে পারে, কোনটা ক্যাপিটাল সি কোনটা স্মল সি। সেই জন্য তোমরা একটা পজিটিভ একটা সি লিখবে, আর স্বাভাবিক পুরুষ দিলে সেটা পজিটিভ লিখবে। ওয়াই জিন যেহেতু কিছু বহন করছে না, ওয়াইটাকে প্লেন লিখে দেবে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো চেকার বোর্ডটা। আজকে এখানেই শেষ করলাম, নেক্সট দিন থেকে আমি তোমাদের অনুশীলনীটা ধরবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।